নমস্কার প্রিয় দর্শক বন্ধু ও গুণগ্রাহীরা, আমার এই ছোট্ট চ্যানেল কনকের কথাগুলিতে আপনাদের সাদর আমন্ত্রণ। আপনারা আমার এর আগের ভিডিও যারা দেখেছেন, লাইক করেছেন ও কমেন্ট করেছেন, তাদের সকলকে ধন্যবাদ। আলাদা আলাদা করে ধন্যবাদ আর জানালাম না। প্রিয় দর্শক, আপনাদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ যে আপনারা আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটা টিপে দিন। তাহলে আমার প্রতিবেদন যখনই আপলোড হবে তখন তার বিবরণ আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনাদের কাছে আর অনুরোধ যে আপনারা লাইক করুন, কমেন্ট করুন, কারণ এগুলো করলে হয় কি, সার্ভার মনে করে দর্শকের এই প্রতিবেদনগুলো দেখার আগ্রহ আছে, তাই সার্ভার খুব তাড়াতাড়ি এইগুলো দর্শকের কাছে পৌঁছে দেয় এবং আমাদের চ্যানেলের আরো সকলের কাছে পৌঁছতে পারে, আমাদের কথা আরো সকলের কাছে পৌঁছতে পারে। প্রিয় দর্শক, আজ আমি আপনাদের কাছে আমাদের ভারতের যে গৌরব, অতীত গৌরব, যা আমরা ভুলে গিয়েছি, যা আমাদের বিস্মরণের বালুকা বেলায় হারিয়ে গেছে, সেইখান থেকে একটি তথ্য তুলে এনে আপনাদের উপহার দিতে চাই। প্রিয় দর্শক, গণিতের ক্ষেত্রে আমাদের ভারতবর্ষ অতি প্রাচীন কাল থেকেই খুব অগ্রসর ছিল এবং এই গণিতের বিভিন্ন ক্ষেত্রে আমাদের ঋষিদের, আমাদের মনীষীদের অবদান ছিল অপরিসীম। পৃথিবীকে ভারতবর্ষই দিয়েছে শূন্য, দশমিক পদ্ধতি আর সংখ্যার স্থানীয় মানের উপর নির্ভর করে গণনার বিশেষ পদ্ধতি। এই বিষয়গুলি যিনি সবচেয়ে বেশি করে এনেছিলেন তার নাম ব্রহ্মগুপ্ত। ইনি সেই বিরল প্রতিভা, সেই অলৌকিক মনীষার অধিকারী। তিনি পৃথিবীকে শূন্যের ব্যবহার শিখিয়েছিলেন। শূন্য মানে কিছুই নয়, কিন্তু এই কিছুই নয় শূন্য দিয়ে অনেক কিছুই প্রকাশ করা যায়। গণনার সম্পূর্ণ পদ্ধতিটাই তিনি বদলিয়ে দিয়েছিলেন, দশমিক পদ্ধতির উপহার দিয়েছিলেন। আর তার আরো অনেক গবেষণা ছিল। ইনি সপ্তম শতাব্দীর লোক। সপ্তম শতাব্দীতে তিনি আবির্ভূত হয়ে এই গবেষণা করেছিলেন। তার এই গবেষণার সূত্রগুলো ধরে সারা বিশ্ব এখন গণনার নানা দিকে অগ্রসর হয়েছে। ইউরোপের লোকেরা সেই সময়ে, বিশেষ করে গ্রিস, রোম মানে ইটালি, মিশর, এদের আমাদের মতো 1 থেকে 9 ও শূন্যের ব্যবহার জানা ছিল না। তারা বিভিন্ন চিহ্ন দিয়ে এই সংখ্যা প্রকাশ করতেন। যেমন গ্রিকেরা 10 বোঝাতে রো এই চিহ্নটি ব্যবহার করতেন এবং 100 বোঝাতে ডেল্টা চিহ্নটি ব্যবহার করতেন, আর 1 বোঝাতে একটা দাড়ি ব্যবহার করতেন। ধরুন
যদি 360 লিখতে হতো তাহলে গ্রিকদের পদ্ধতিতে 3টি ডেল্টা চিহ্ন এবং 6টি রো চিহ্ন লিখতে হতো। অর্থাৎ যেখানে আমরা মাত্র 3টি অঙ্ক দিয়ে 360 সংখ্যাটি প্রকাশ করতে পারতাম, সেখানে গ্রিকদের সব শুদ্ধ 9টি চিহ্ন লাগত। এই পদ্ধতিতে যোগ, বিয়োগ, গুণ, ভাগ করা বেশ কষ্টসাধ্য ছিল। তারপরেও আরো অসুবিধা হতো যখন গুণ প্রক্রিয়াতে যেতে হতো। ধরুন 124কে 124 দিয়ে গুণ করতে হবে। গ্রিক বা রোমানদের এই ক্রিয়া করতে একটু কষ্টই হতো, কিন্তু ব্রহ্মগুপ্ত আবিষ্কার করেছিলেন গুণনের যে এই পদ্ধতি। তিনি এর নাম দিয়েছিলেন গোমূত্রিকা পদ্ধতি। এখানে আমরা 124কে 124 দিয়ে গুণ করতে প্রথমে এককের সংখ্যাটি দিয়ে 124কে গুণ করি, পরে দশকের সংখ্যাটি দিয়ে গুণ ফলে এক ঘর সরিয়ে আবার লব্ধ গুণফলটি রাখি এবং পরে শতকের সংখ্যা দিয়ে গুণ করে আবার গুণ ফলে 2 ঘর সরিয়ে আমরা গুণফলটি লিখে 3টি যে গুণফল পাওয়া গেল তার যোগ করে আমরা গুণ করে থাকি। এই প্রক্রিয়া আমাদের ভারতবর্ষে শিশুরাও খুব সহজেই করত। প্রাইমারি স্কুলের যে সমস্ত শিশু তারাও এগুলো করতে পারে, কিন্তু গ্রিক বা রোমানদের পক্ষে এই জিনিস করা সম্ভবপর ছিল না। তিনি এই ব্রহ্মগুপ্ত তার এই পদ্ধতির নাম দিয়েছিলেন গোমূত্রিকা পদ্ধতি। এই আঁকাবাঁকা চলনের জন্যই তিনি এইরকম নাম দিয়েছিলেন। তা মনীষা কোনো তুলনা হয় না, এও যেমন সত্য তেমনি তার রসবোধ যে ছিল আমরা তার প্রমাণ এখান থেকে পাই। ব্রহ্মগুপ্তের এই দশমিক পদ্ধতি, শূন্যের ব্যবহার এবং এই গুণনের নিয়ম, যোগ, বিয়োগ, গুণ, ভাগের নিয়ম আরবদের হাত ধরে ইউরোপে পৌঁছায় ত্রয়োদশ শতাব্দীতে। ত্রয়োদশ শতাব্দীর বিখ্যাত গণিতজ্ঞ, ইটালিয়ান গণিতজ্ঞ লিওনার্দো দা পিসা, যাকে আমরা অনেকেই জানি ফিবোনাচ্চি নামে, তার হাত ধরে ইউরোপে পৌঁছেছিল ব্রহ্মগুপ্তের এই তত্ত্ব। তিনি এ সম্বন্ধে একটি বইও লিখেছিলেন। তিনি এই ধারণা নিয়ে, ব্রহ্মগুপ্তের ধারণা নিয়ে একটি গ্রন্থ লিখেছিলেন, যার নাম মোডাস ইন্ডোরাম, অর্থাৎ ভারতীয় পদ্ধতি। কিন্তু তার ব্রহ্মগুপ্তের এই সূত্র, এই তত্ত্বগুলি মেনে নিতে ইউরোপিয়ানদের তৎকালীন যুগে খুব কষ্ট হয়েছিল। পরে অবশ্য তারা মেনে নিয়েছিলেন এবং গণনার ক্ষেত্রে তারা অগ্রসর হয়েছিলেন। এই লিওনার্দো দা পিসা, আগেই বলেছি, একে আমরা ফিবোনাচ্চি নামে জানি। তার মানে যারা গণিতের সঙ্গে একটু পরিচিত তাদের অনেকেরই জানা আছে যে ফিবোনাচ্চি সংখ্যা বলে একটি সিরিজ রয়েছে, যেটি তার পিছনেও কিন্তু ভারতীয়দের অবদান আছে। ঋষি পিঙ্গলা এই ফিবোনাচ্চি সংখ্যা
মালার জনক বলে ধরা হয়। ইউরোপের জনগণ এই শূন্যের ব্যবহার খুব ভালো মনে প্রথম দিকে মেনে নিতে চায়নি। তারা একে শয়তানের সংখ্যা বলতো। ব্রহ্মগুপ্তের আরেকটি অবদান ছিল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা প্রদান করা। তিনি প্রথম ঋণাত্মক সংখ্যার ধারণা দিয়েছিলেন। তাই বর্তমানে যে ক্যালকুলেশন করি, আমরা গণনা করি, তাতে ব্রহ্মগুপ্তের অবদান অনস্বীকার্য। আমরা এই কথা অনেকেই জানি না। আমাদের যেমন 1 থেকে 9 এই 1 থেকে 9 ও 0 এই অঙ্কগুলি দিয়ে আমরা যে কোনো সংখ্যা লিখতে পারতাম, যত বড়ই হোক না কেন। প্রাচীন ইউরোপের লোকেদের কিন্তু সেই ক্ষমতা ছিল না। গ্রিসে 10,000কে সবচেয়ে বড় সংখ্যা বলে ধরা হতো এবং তারা মানতেন যে চেয়ে বড় সংখ্যা আর হয় না। তাকে তারা মিলিয়ার্ড বলতেন। প্রিয় দর্শক, এই মনীষার খবর আমরা অনেকেই রাখি না। আমরা আমাদের অনেক আবিষ্কারের কথাই জানি না। আমরা এখনো কোনো কিছু বললে বা আবিষ্কার করলে বা কোনো কিছু প্রমাণ করলে তার অনুমোদনের জন্য পাশ্চাত্যের দিকে তাকিয়ে থাকি। এটা আমাদের হীনমন্যতা। এই হীনমন্যতা আসার অনেক কারণ রয়েছে। এই হীনমন্যতা আমাদের মধ্যে তৈরি করে দেওয়া হয়েছে যাতে আমরা মাথা উঁচু করে না দাঁড়াতে পারি। প্রিয় দর্শক বন্ধু ও গুণগ্রাহীরা, আপনাদের কাছে আবেদন, আপনারা এই হীনমন্যতার জাল থেকে বেরিয়ে আসুন। আগামী প্রজন্মকেও এই হীনমন্যতার জাল থেকে বার করে নিয়ে আসবার জন্য প্রেরিত করুন। প্রিয় দর্শক ও বন্ধুরা, আমার এই প্রতিবেদন যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্ট করুন। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। পাশে বেল আইকনটি টিপে দিন। আরো অনেক কথা বলার ছিল, কিন্তু ভিডিও দীর্ঘ হয়ে যাবে বলে আজ এখানেই থামছি। পরবর্তী কোনো প্রতিবেদনে আবার দেখা হবে। আমাকে এতখানি সময় দেওয়ার জন্য এবং আমার বকবকানি ধৈর্য ধরে সহ্য করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। নমস্কার।